নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল যে ট্রাম্প এবং মোদির সঙ্গে যে ফোনালাপ হয়েছে, তারপরে যা যা ঘটনা আমি বিস্তারিত আপনাদের বলেছিলাম, সেগুলো তো আজকে সব কাগজে বেরিয়ে গিয়েছে। সম্ভবত আপনাদের চোখও এড়ায়নি। আজকে বলবো তার পরের ঘটনা। এই ট্রাম্পের ফোনের পর তারপর নরেন্দ্র মোদী আর দেরি করেননি। উনি সঙ্গে সঙ্গে ডক্টর জয়শঙ্কর এবং আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালকে ডেকে পাঠান এবং সমস্ত টিমকে, বাণিজ্য দপ্তরের সমস্ত টিমকে ডেকে পাঠান। তার রুমে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে উনি বলেন যে বাংলাদেশে বর্তমান যা পরিস্থিতি, তাতে আর খুব বেশি দেরি করা যাবে না। কারণ এই দুপুরের ভিডিওতে আমি বলেই দিয়েছি যেভাবে পাকিস্তানি 11 জন জঙ্গি লস্করে তৈবার তারা ঢাকায় ঢুকেছে এবং ঢুকে তারা একটা নাশকতার চেষ্টা করবে ভারতবর্ষে। তার আগেই ভারতবর্ষকে অ্যাকশন নিতে হবে এবং কিভাবে সে অ্যাকশনটা নেবে তার প্ল্যানস অ্যান্ড প্রোগ্রাম সমস্ত রেডি হয়ে রয়েছে। আমেরিকার একটা কথা ছিল যে আমেরিকা এখান থেকে পা তুলে নেবে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি রাজি হয়ে গেছেন। ফলে লোহা গরম থাকতে থাকতে এখনই হাতড়া মেরে দাও। কারণ ট্রাম্পের মালিকের যা মানে কীর্তি, ধরুন সকালবেলা যে কথাটা বলছে, পরের দিন ঘুম থেকে উঠে সেটা ভুলে গিয়ে আবার উল্টো কথা বলে দেবেন। ফলে আর দেরি করো না। 4 তারিখ থেকে 6 তারিখ থেকে 10 তারিখের ওই যে ট্যুর, সেটাকে ক্যান্সেল করে দাও। আজকে রাত্রেই তোমরা বেরিয়ে যাও। ফলে রাত্রিবেলা তড়িঘড়ি বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি অন্য একটা কাজেও 4 তারিখে তিনি যেতেন। আমি পরে বলছি কেন তিনি 4 তারিখ যেতেন। ডক্টর জয়শঙ্কর এবং পীযূষ গোয়াল এবং সহ 21 জনের একটা টিম ঝটাপট একদম ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে যান এবং সম্ভবত আজকে তারা, আমাদের যখন রাত্রি হবে তাদের ওখানে সকাল হবে, তখন ওরা কথাবার্তা বলতে শুরু করবেন। বিশেষ করে বাংলাদেশ, তারপরেতে আমাদের ট্যারিফ ইস্যু তারপরে হবে, আগে বাংলাদেশ হবে। আমি একটা পোস্টে একটা পরে উল্লেখ করে দিয়েছি, ট্রাম্প যদিও কথা হয়েছিল দুজনের মধ্যে যে আমরা কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু প্রকাশ করব না, কিন্তু ট্রাম্প তিনি পেন্টাগনকে দিয়ে একটা, নিজে করেননি, পেন্টাগনকে দিয়ে একটা বিবৃতি একটা ছেড়ে দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমি ওই পোস্টে দিয়ে দিয়েছি, চিঠিটা দেখে নেবেন। সেখানে তিনি বলেছেন, ভারত আমার পুরনো বন্ধু, একদম গ্রেট ফ্রেন্ড মোদি, তার সঙ্গে কথা বলে আমি আপ্লুত এবং 25% শুল্ক রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত, তার জন্য 25% তো বন্ধ তুলে নিলাম, আর 25% যেটা ছিল সেটা 18% নামিয়ে আনা হল। ট্রাম্প নিজেই প্রথমে 25% শুল্ক ধার্য করেছিলেন, সেটাকে 18% নিজেই করে নিলেন। এবারে তো আরো দরাদরি হবে। আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, 12 থেকে 15 বেশি ভারত উঠবে না। এবার দর কষাকষি দেখবেন সেই 12 থেকে 15 মধ্যেই এসেই দাঁড়াবে। কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টর এবং মিল সেক্টর দুটোই কিন্তু সুরক্ষিত রাখা হয়েছে। যত আমাদের এফটিএ হয়েছে যে যে দেশের সঙ্গে, সেখানে কিন্তু এই দুটো সেক্টরকে খুলে রাখা হয়নি। এখন এই যে মিটিংটা ওখানে হয়েছে মোদির চেম্বারে, সেখানে মোদি হঠাৎ একটা প্রশ্ন করেন যে আপনারা কজন ঘুড়ি উড়িয়েছেন। কেউ গাল চুল করছে, কেউ চুলে হাত দিচ্ছে, 2-1 আমলা হাত তুলেছেন, আর হাত তুলেছেন পীযূষ গোয়াল, এবং হাত তুলে তিনি হো হো করে হাসছেন। তখন বলছে, আপনি হাসছেন কেন? তখন পীযূষ গোয়াল বলেছেন, আমি তো জানি আপনি কি বলবেন। তখন বলছে, যখন জানেন তখন আমার এখানে আসুন, এসে সবাইকে বলুন
যে ঘুড়ি ওড়ানোর সঙ্গে আমি কেন এই বাংলাদেশ এবং ট্যারিফকে জুড়লাম। তখন পীযূষ গোয়াল বলেন, ঘুড়ি ওড়াতে গেলে দুটো জিনিসের দরকার হয়, একটা হচ্ছে হাওয়া আর একটা হচ্ছে সুতো, আর মেন অবজেক্টটা হচ্ছে ঘুড়ি। সুতো যার হাতে, হাওয়া যার পালে, ঘুড়ি সেই ওড়াবে। এবং সে জানে ঘুড়িকে কতটা ছাড়লে ঘুড়ি কোথায় যাবে এবং লাটাই গুটলে ঘুড়ি কোথায় আসবে, এবং জায়গা মতো আমি ঠিক গোত্তা মেরে প্যাঁচটি কেলে আমি অন্য পক্ষের ঘুড়িটি কেটে দিতে পারবো। এটাই হচ্ছে ঘুড়ি ওড়ানোর মজা। আপাতদৃষ্টিতে এটা খেলা মনে হতে পারে, কিন্তু জীবন দর্শন দিয়ে এই খেলাটাকে অনুভব করলে এর থেকে শিক্ষণীয় কিছু পাওয়া যাবে। তখন মোদিজি বলেন, এক্স্যাক্টলি আপনি যা যা বলেছেন আমি সেটাই বলতে চেয়েছি। আসলে আমাদের জীবনে আমরা a+b হোল স্কয়ার তার ফর্মুলা আমরা কজন মনে রেখেছি? আমার তো মনে নেই, আপনাদের অনেকে মনে থাকতে পারে, কিন্তু আমরা জীবন দিয়ে আমরা কিন্তু ওই শিক্ষাগুলো নিয়েছি যেগুলো আমাদের চলার পথে প্রথম পাথেয় হয়ে থাকে। এই যে বিয়ের সময় দেখেন যে এত সেই সাজগোজ হই হুল্লোড় ধুমধাম সাজানো খাওয়ানো দাওয়ানো, ওটা কিন্তু বিয়ে নয়। বিয়েটা হচ্ছে তার পরের দিন যখন বউ সংসারে প্রবেশ করবে, আর হাজবেন্ড যখন সংসারে প্রবেশ করবে, ছেলেটি যখন সংসারে প্রবেশ করবে, সেইখান থেকে যে বাস্তবটা শুরু হলো সেটাই হচ্ছে আসল বিয়ে। আর বাকিগুলো হচ্ছে সব লোক দেখানো, আত্মীয় স্বজন খাওয়ানো আর লোক দেখানো। এখানেও তেমনি আমরা জীবন দিয়ে আমরা কি আমাদের লেখাপড়া আমাদের করতে হয়, আমাদের সমাজে শিক্ষিত হতে গেলে লেখাপড়া করতে হয়, তার একটা দাম আছে, নিশ্চয়ই আছে। লেখাপড়া না থাকলে পরে আমাকে শ্রমজীবী হয়ে কাটাতে হতো। কিন্তু এই লেখাপড়ার বাইরে এই পড়তে পড়তে মস্তিষ্কের যে মানে বন্ধ অংশগুলো খুলতে থাকে এবং সমাজ থেকে আমরা শিক্ষাটা নিই। তো এই কথা বলার মানে মিটিং শেষ হওয়ার পর ঝটাপট যে যার রেডি হয়ে বেরিয়ে যান। তারপরেই আজকে সকালবেলা উনি পেন্টাগনকে দিয়ে, পেন্টাগনের পেজ থেকে উনি একটা এই বার্তা দিয়ে দেন যে মোদি আমার খুব ভালো বন্ধু, মোদির সঙ্গে আমার খুব ভালো ফোনে ফোনে কথা হয়েছে এবং আমি ঘোষণা করছি যে 18% ট্যারিফ ভারতের উপরে লাগালাম, নামিয়ে আনলাম। যদিও বললাম আমি যে ওটা করবে না। এখন বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? এগ্রিমেন্টটা যত তাড়াতাড়ি এগ্রিমেন্টটা কমপ্লিট করো। এগ্রিমেন্টটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে আমেরিকাকে বিশ্বাস নেই। লিখিত চুক্তি কিছু না হলে পরে আমেরিকাকে বিশ্বাস নেই, অর্থাৎ লিখিত চাই। লিখিত হয়ে গেল। এইবারেতে আপনাদের মনে আছে যে আমাদের অমিত শাহ তিনি এতে 7 সিস্টারে দাঁড়িয়ে তিনি একটা হুঙ্কার মেরেছিলেন যে জমি আমাদের, এই জমির দিকে যদি কেউ চায় তাহলে উপযুক্ত জবাব আমরা দিতে পারবো এবং দরকার হলে আমরা উপযুক্ত শাস্তিও দেব। মনে রাখবেন তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী নন। তিনি কেন বললেন? আমাদের দেশে কিন্তু এক মন্ত্রকের মন্ত্রী অন্য মন্ত্রকের মন্ত্রী ব্যাপারে কখনো ডিঙিয়ে কথা বলেন না। তিনি কথা বলেছেন এই কারণে, যেহেতু ওই বাংলাদেশে ঢাকাতে যেহেতু এই জঙ্গিরা জড়ো হচ্ছে সেটা স্বরাষ্ট্রের আন্ডারে পড়ে, তাই উনি বলেছেন যে আমরা শিক্ষা দিতে দেরি করব না। এই চুক্তিটা হয়ে যাওয়া মানে এবার নির্বাচন হলো কি না হলো কিছু যায় আসে না। মার মার ধর ধর মার মার ধর ধর যখন তখন শুরু হয়ে যাবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। যে কবে হবে না হবে আমি বলতে পারবো না, তবে মার মার ধর ধর যেটাকে শুরু হয়ে যাবে
সেটা যেভাবেই হোক না কেন, সেটা বোমা ফেলে হোক আর ভেতরে সৈন্য ঢুকিয়ে হোক অথবা কূটনৈতিক ভাবে হোক, কিভাবে হবে আমি জানি না। তবে বাংলাদেশের এই অবস্থা দিয়ে ভারতবর্ষ আর বসে থাকবে না। সুতরাং সময় এসে গেছে। আমি বলেছিলাম না, বারবার আমি বলে যাচ্ছি, এই যে 12 তারিখে আপনাদের নির্বাচন, তার আগে এবং পরে এই সময়টা খুব সন্ধিক্ষণ। 12 তারিখটা হচ্ছে খুব সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণের দিকে চেয়ে থাকুন। এই সন্ধিক্ষণের আশেপাশে একটা বড় ঘটনা ঘটবে, যেটা আপনাদের কল্পনাতীত। আমি বরাবর বলে যাই যে একটা কল্পনাতীত ঘটনা ঘটবে, যে ঘটনা আপনাদের সবাইকে হতবাক করে দেবে। আমি আবার বলছি, বাংলাদেশের মানুষ একটু শান্ত থাকুন। আপনাদের এই জীবনে একটা কালো মেঘের ছায়া যেটা পড়ে এসছে, এখন দেখা গিয়েছে, সেই কালো মেঘ থেকে আপনারা নিশ্চয়ই সূর্যের দেখা পাবেন এবং সেই সূর্যোদয় খুব তাড়াতাড়ি হবে। সবাইকে আমি সেই অপেক্ষা করতে বলবো এবং আপনাদের ধৈর্য ধরতে বলবো এবং আপনাদের সাবধানে থাকতে বলবো এবং সুস্থ থাকতে বলবো। বাংলাদেশ কি এখন রিমোট কন্ট্রোলে চলছে? আমেরিকার হাতে কি এমন কোনো গোপন ফাইল আছে যা দিয়ে তারা ঢাকার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে? এই প্রশ্নগুলো করছি কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 2রা ফেব্রুয়ারি কলকাতার এক অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আমেরিকার বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন। তিনি যে বোমাটাই ফাটিয়েছেন তা কেবল রাজনৈতিক অভিযোগ নয়, বরং এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিতকেই তুলে ধরেছেন। সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী চায় যাকে তারা চাইলেই গ্রেফতার করে নিজেদের কারাগারে নিয়ে যেতে পারে। জয় প্রশ্ন রেখেছেন, কেন তারেক রহমানের বিরুদ্ধে এফবিআই এর দেওয়ার সাক্ষ্য এখন আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র? আর কেনই বা এবারে নির্বাচনে কোটি কোটি প্রগতিশীল মানুষের কণ্ঠস্বর রোধ করতে পোস্টাল ব্যালটের আড়ালে চলছে এক অদৃশ্য ভোট ডাকাতি? কেন রাতারাতি তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাওয়া শুরু করলেন? জয় মনে করেন মার্কিন প্রশাসন বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে, আর এই হস্তক্ষেপের কারণেই এমনটি ঘটছে। জয় দাবি করেছেন, মার্কিন সরকার বিএনপি নেতা তারেক রহমানকে একটি পুতুল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটি দুর্বল ও নিয়ন্ত্রণযোগ্য রাষ্ট্রে পরিণত করতে চায়, যাতে বাংলাদেশের উপর ছড়ি ঘোরাতে পারে। কলকাতায় একটি বইয়ের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এসব চরম উদ্বেগের কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। তার বক্তব্যে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। জয়ের মূল দাবি হলো, বাংলাদেশের বর্তমান অনির্বাচিত শাসন ব্যবস্থা এবং আসন্ন নির্বাচন মূলত একটি সাজানো নাটক, যার নেপথ্যে কাজ করছে মার্কিন প্রশাসনের স্বার্থ এবং উগ্রবাদী ইসলামপন্থীদের মদত। তার মতে এই একতরফা ক্ষমতা দখলের নীল নকশা যদি আন্তর্জাতিক সম্প্রদায় এখনই না থামায়, তাহলে বাংলাদেশ একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হওয়ার শেষ প্রান্তে পৌঁছে যাবে। প্রশ্ন হলো, কেন হঠাৎ করে সংসদ নির্বাচনের মাত্র 10 দিন আগে নির্বাচন, পোস্টাল ভোটের কারচুপি, বিএনপি ও যুক্তরাষ্ট্রের তলে তলে সম্পর্কের কথা টেনে এনে বোমা ফাটলেন মিস্টার জয়, যেখানে নানা মহল থেকে গুঞ্জন আছে বিএনপির সাথে ভারতের গোপন সমঝোতা হয়ে গেছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কলকাতায় আয়োজিত বাংলাদেশ এট দ্য ব্রিঙ্ক, দ্য রাইজ অব ইসলামিস্ট গভর্নেন্স বইয়ের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সজীব ওয়াজেদ জয়। এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব ওয়াজেদকে সেভাবে দেখা যায়নি। ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলনায়তনে সোমবার দেয়া বক্তব্যে জয় প্রথমবারের মতো এমন 5টি পয়েন্ট নিয়ে কথা বলেছেন, যেগুলো নিয়ে এতদিন আওয়ামী লীগের কেউ প্রকাশ্যে কথা বলেনি, অথবা বললেও এভাবে প্রকাশ্যে কামান দাগাননি। জয় বলেছেন, বাংলাদেশে এখন যা ঘটছে তাকে কোনোভাবেই নির্বাচন বলা চলে না। তিনি এটিকে একটি একতরফা শো বলে দাবি করেছেন। আওয়ামী লীগ সহ সব প্রগতিশীল দলকে বাইরে রেখে করাই নির্বাচনকে তিনি একতরফা ও প্রহসন বলে মনে করেন।
তিনি দাবি করেছেন আওয়ামী লীগ হলো বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে প্রগতিশীল দল। দলটিকে জি ফ্যাক্টো নিষিদ্ধ করে একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়েছে। জয়ের ভাষায় এটি আসলে কোনো নির্বাচনী নয়, এটি একটি সাজানো মঞ্চ। শুধু আওয়ামী লীগ নয়, বরং জাতীয় পার্টি সহ অন্যান্য ক্ষুদ্র ও প্রগতিশীল দলগুলোকে নির্বাচনের বাইরে রাখা বা তাদের উপর দমন পীড়ন চালানোর অভিযোগ তুলেছেন তিনি। জয়ের মতে এটি একটি টু হর্স রেস বা দুই ঘোড়ার দৌড়, যেখানে শুধু বিএনপি আর জামাত একে অপরের সাথে পাল্লা দিচ্ছে। তিনি বলেছেন আওয়ামী লীগের মতো বড় দলকে বাইরে রেখে নির্বাচন করার অর্থ হলো ভোট শুরুর আগে ফলাফল নির্ধারণ করে রাখা। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ যদি এতই অজনপ্রিয় হয় তবে কেন তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে? যার অভিযোগ, বাংলাদেশে এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষ তাদের রাজনৈতিক পছন্দ প্রকাশ করতে ভয় পাচ্ছে। জয় বলেন, জনমত জরিপে দেখা যায় একটি বড় অংশ তাদের ভোটাধিকার সম্পর্কে মন্তব্য করতে রাজি নয়, কারণ তারা আওয়ামী লীগকে সমর্থনের কথা বললে হামলার শিকার হতে পারে। তবে জয়ের বক্তব্যের সবচেয়ে বড় বোমা ছিল মার্কিন প্রশাসনকে নিয়ে। তিনি দাবি করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এমন একজনকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় যাকে তারা সহজেই বশ করতে পারবে। জয়ের ভাষায় তারেক রহমানের দুর্নীতির ফাইল এবং এফবিআই এজেন্টদের সাক্ষ্য আমেরিকার হাতে আছে। তার দাবি হলো এফবিআই এজেন্টরা বাংলাদেশে এসে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাকে যে কোনো সময় গ্রেফতার বা অভিযুক্ত করার ক্ষমতা রয়েছে। ফলে তিনি প্রধানমন্ত্রী হলেও আমেরিকার ইশারা ছাড়া এক পাও নড়তে পারবেন না, কারণ আমেরিকা যে কোনো সময় তাকে গ্রেফতারের হুমকি দিতে পারে। জয়ের মতে এই চাপের কারণে বিএনপি তাদের দীর্ঘদিনের অবস্থান বদলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য মার্কিন মদতপুষ্ট গণভোটে সমর্থন দিয়েছে। জয় অভিযোগ করেছেন এটি বাংলাদেশকে একটি পুতুল রাষ্ট্র বানানোর ব্লুপ্রিন্ট। জয় মনে করেন মার্কিন আইন অনুযায়ী তারা যে কোনো বিদেশি নাগরিককে অন্য দেশ থেকে ধরে নিয়ে গিয়ে বিচার করার ক্ষমতা রাখে। জয়ের অভিযোগ, এই তথ্যটি ব্যবহার করে মার্কিন প্রশাসন তারেক রহমানকে নিয়ন্ত্রণ করছে। জয় দাবি করেন বিএনপি দীর্ঘদিন ধরে সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের বিরোধিতা করলেও হঠাৎ করে মার্কিন চাপে তারা হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। তার মতে এই গণভোটের উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে সরকারকে দুর্বল করা, যাতে বিদেশি শক্তিগুলো সহজেই প্রভাব বিস্তার করতে পারে। মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি দুর্বল সরকার চায় যাতে তারা ছড়ি ঘোরাতে পারে। আর যুক্তরাষ্ট্রের ইচ্ছাতেই বিএনপি গণভোটে হ্যাঁ বলার জন্য ইউ-টার্ন নিয়েছে, এমন অভিযোগের তীর তারেক রহমানের দিকে ছুড়ে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। জয় অভিযোগ করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন দূতাবাস একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। সজীব ওয়াজেদ জয় অত্যন্ত কড়া ভাষায় বর্তমান সরকারকে ইসলামপন্থী সরকার হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে এই সরকারের মূল ভিত্তি হলো উগ্রবাদী শক্তি। জয় অভিযোগ করেন এই সরকার ক্ষমতা আসার পরপরই 2016 সালের হলি আর্টিজান হামলার খুনি এবং ব্লগার হত্যাকারীদের মতো দণ্ডিত জঙ্গিদের মুক্তি দিয়েছে। জয় পরিসংখ্যান দিয়ে দেখান আওয়ামী লীগ নির্বাচনে থাকলে জামাত 5 থেকে 10% বেশি আসন পেত না, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় জামাত এখন তাদের শক্তির চেয়েও অনেক বেশি প্রভাব বিস্তার করছে। জয় বলেন জামাতের লক্ষ্য বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করা, যা এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে। জয়ের দাবি, আল কায়দা, লস্করি তৈয়বার মতো গোষ্ঠীর কমান্ডাররা এখন বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশ করছে। আসন্ন নির্বাচনে ব্যাপক কারচুপির নতুন এক পদ্ধতির কথা উল্লেখ করেছেন জয়। তিনি বলেন প্রচলিত ব্যালট বাক্স ছিনতাইয়ের চেয়ে এখন পোস্টাল ব্যালট কারচুপির উপর জোর দেওয়া হচ্ছে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক বা সাংবাদিকদের সরাসরি দেখার সুযোগ থাকে না। জয় অভিযোগ করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভুয়া পোস্টাল ব্যালট আগে থেকেই জামাত এবং গণভোটার হ্যার পক্ষে পূরণ করে রাখা হচ্ছে। তার মতে নির্বাচনের দিন ভোটার উপস্থিতি কম হলো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখানো হবে। ভারতের দক্ষিণ এশিয়ার নিরাপত্তার স্বার্থে জয় বিশেষ সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি মনে করেন বাংলাদেশে উগ্রবাদের উত্থান সরাসরি ভারতের পূর্ব সীমান্তের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। জয়ের ভাষ্য অনুযায়ী গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চল নিরাপদ ছিল, কিন্তু এখন জামাত ও পাকিস্তান বাংলাদেশে মুক্তভাবে কাজ করার সুযোগ পাবে, যা ভারতের জন্য গুরুতর নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে।
সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের শেষ পর্যায়ে ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি জোরালো আবেদন। তিনি বলেন যে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এবং এখনই যদি বিশ্ববাসী এই সাজানো নির্বাচনের বিরুদ্ধে কথা না বলে তবে বাংলাদেশ অন্তত আগামী 5 থেকে 10 বছরের জন্য উগ্রবাদের অন্ধকারে তলিয়ে যাবে। তিনি বলেছেন এটি কেবল আওয়ামী লীগের বিষয় নয়, বরং বাংলাদেশের প্রগতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়। জয় বলেন, যদি আপনারা এই নাটকটি চলতে দেন তবে আপনারা একটি সাজানো সরকার পেতে যাচ্ছেন এবং এরপর বাংলাদেশের কি হবে তা অস্পষ্ট। সজীব ওয়াজেদ জয়ের দাবি, যদি এই নির্বাচনকে প্রতিহত করা না যায় তবে বাংলাদেশ এক দীর্ঘস্থায়ী অন্ধকার ও অস্থিতিশীলতার যুগে প্রবেশ করবে। জয় আরো দাবি করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা মানে কেবল একটি দলকে দূরে রাখা নয়, বরং কোটি কোটি প্রগতিশীল ভোটারের কণ্ঠস্বর রুদ্ধ করা, যা শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে। দর্শক, কিছুদিন ধরে নানা মহলে গুঞ্জন চলছিল জয় কিংবা আওয়ামী লীগের সাথে বিএনপি কিংবা তারেক রহমানের গোপন আঁতাত হয়েছে। জামাত ইসলামী এবং সরকারি কিংস পার্টি এনসিপি নেতারা অভিযোগ করেছেন বিএনপির সাথে ভারতের একটি গোপন সমঝোতা হয়েছে। কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল ঢাকায় মার্কিন কর্মকর্তারা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চান, কিন্তু 2রা ফেব্রুয়ারি প্রথমবারের মতো আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কারো পক্ষ থেকে অভিযোগ করা হলো বিএনপির সাথে আতাত ভারতের নয়, চলছে আমেরিকার। একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জামাত ইসলামীকে শক্তিশালী করার একটি চক্রান্ত চলছে বলে জয় অভিযোগ করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি শক্তিশালী পক্ষ দেশে যে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠা করতে চায় সেটি এরই মধ্যে অনেক বিশ্লেষক অভিযোগ করেছেন। জয় পোস্টাল ভোট সহ নির্বাচন নিয়ে যেসব অভিযোগ করেছেন সেগুলো খুবই পরিষ্কার। নির্বাচনের 10 দিন আগে জয়ের এমন অভিযোগ কি সামনের দিনগুলোর কোনো ইঙ্গিত দিচ্ছে? মাত্র 10 দিন আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি কেন এমন ভয়াবহ অভিযোগগুলো তুলে ধরলেন? আবার অনুষ্ঠানটি কলকাতায় হয়েছে, সেখানে তিনি বাংলায় বক্তব্য না দিয়ে ইংরেজিতে বক্তব্য দিলেন কি সত্যিকার অর্থে আন্তর্জাতিক মহলে বার্তা দেওয়ার জন্য? বিশেষ করে বাংলাদেশকে ঘিরে মার্কিন বিরোধী যে পরাশক্তিগুলো আছে তাদের কাছে কি কোনো বার্তা দিতে চাইলেন? সেটি যদি সত্যি হয় তাহলে বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতি কি পাল্টে যাচ্ছে?